তার উপর ভরসা করে হচ্ছে শুরু করতেছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা একদম জীববিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ অধ্যায়, বলতে গেলে সেটা ক্লাস 9, ক্লাস 10, একাদশ, দ্বাদশ। আমি আজকে হচ্ছে আমার কিছু স্টুডেন্টকে পড়াইতে গেছিলাম যারা হচ্ছে বর্তমানে কলেজে উঠছে। কিন্তু ওদের পড়ানোর পর আমার মনে হয়েছে আমি গতকালকে হচ্ছে আমার এসএসসির বেসে একটা ক্লাস নিছিলাম। তো আমি সেম কোশ্চেন ওদেরই জিজ্ঞেস করছি যে এসএসসির ব্যাচে যে পড়াগুলো আমি পড়াইলাম ওই পড়াগুলোর উপর ডিপেন্ড করে ওদেরকে প্রশ্ন জিজ্ঞেস করলাম যে তোমরা পারো কি না। দেখলাম হচ্ছে ওরা এগুলো পারে না। ওরা যে রাইবোজোম 2টা সাব ইউনিট থাকে, রাইবোজোমের সাব ইউনিট কয়টা, রাইবোজোমের কাজ কি, অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামকে কেন মিশ্রণ অমিশ্রণ বলে, এটাও ওরা পারতেছে না। এখন প্রশ্ন হলো ওরা ভালো রেজাল্ট করছে, ভালো রেজাল্ট করে এখন বর্তমানে ভালো কলেজেও পড়তেছে, অর্থাৎ কুমিল্লার স্বনামধন্য কলেজ, 1 নম্বর কলেজ ভিক্টোরিয়া কলেজ, ওই ভিক্টোরিয়া কলেজেই পড়তেছে। তাও কেন তারা এগুলো পারলো না? তারা মুখস্থ করে চলে গেছে, আর মুখস্থ করে তার বেশি দিন টেকা যায় না। ও যদি বেসিক সহ ক্লাস 9-10-এ পড়তো, এখন ওর একটা মাস বেঁচে যাইতো। কেন সেম পড়ায় তুমি কলেজে গিয়ে পড়বা। এখন আমরা শুরু করি, কথা না বাড়াইয়ে। আমরা প্রথমত শুরু করব হচ্ছে যে জীবকোষ ও টিস্যু। তাহলে শুরুতে আমার জানা দরকার আসলে কোষ এবং টিস্যু কী। আমি যদি একদম সহজ করে সুন্দরভাবে যদি তোমাকে উদাহরণ দিয়ে বলি যে একটা কোষ কি, আর টিস্যু কি, অঙ্গ কি, তন্ত্র কি। দেখো, আমাদের পৃথিবীতে আমরা জানি পরমাণু অণু দিয়ে পৃথিবীতে গঠিত। ছোট ছোট পরমাণুগুলো যখন তৈরি হয়, এই পরমাণুগুলো একসাথে হয়ে বড় অণু তৈরি করে। এই যে ধরো এই ছোট ছোট অণুগুলো মিলিত হয়ে আমাদের যে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ বিদ্যমান, সে ডিএনএটা তৈরি করলো। তাহলে এটা হচ্ছে অণু, এবং এটা হচ্ছে তার ডিএনএ। এখন এই ডিএনএর মাধ্যমে আমরা জানি নিউক্লিয়াস তৈরি হলো। নিউক্লিয়াস থেকে ধরে নিলাম আমি এটা কোষ তৈরি হয়েছে। তাহলে এটা একটা কোষ সৃষ্টি হয়েছে। এখানে অনেক কিছু আছে কোষের মধ্যে। আমরা আজকে অনেক ছবি দেখব। ছবি দেখার পর তোমরা অনেক কিছু হয়তো আগে পড়ছিলা, আজকে মনে হবে যে না আমরা ভুল পড়ছিলাম শুরুতে। তো কোষের যখন একসাথে হয় কোষগুলো, তখন তৈরি করা হচ্ছে টিস্যু। ধরো অনেকগুলো কোষ একসাথে হলো, অনেকগুলো কোষ একসাথে হয়ে কি তৈরি করবে? টিস্যু তৈরি করলো। এখন এই টিস্যু মিলে তৈরি করবে একটা অঙ্গ। মনে করো আমাদের পাকস্থলী। তাহলে এটা একটা অঙ্গ। আর অঙ্গ থেকে অনেকগুলো অঙ্গ মিলেই তৈরি করবে আমাদের হিউম্যান বডি। আমার তো মানুষের ছবি এখানে দেখানো যায়, তো আমি দেখালাম না, এমনি আঁকলাম, একটা মানুষের ছবি আঁকলাম, কাকতারও আঁকলাম। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে অণু মিলে ডিএনএ বা ছোটো ছোটো মৌল মিলে বা পরমাণু মিলে অণু সৃষ্টি করে। এই অণুগুলি মিলে কোষ তৈরি হয়, কোষের সাহায্যে হচ্ছে টিস্যু তৈরি হয়, টিস্যু মিলে হচ্ছে অঙ্গ হয়, অঙ্গ মিলে একদম মানুষ হয়। তা আমরা যদি তোমাদের কাউকে জিজ্ঞেস করি যে কোষ কাকে বলে, তো তোমাদের ম্যাক্সিমামই আনসার দিবে কি জীবদেহের বা জীবকোষ হচ্ছে, আমরা যদি বইয়ের সংজ্ঞাটা দেখি সেটা হচ্ছে কি জীবকোষ হচ্ছে জীবদেহের একক। এখন একক জিনিসটা অনেকে বুঝতে পারে না যে একক বলতে আসলে কি বোঝায়। তুমি তোমার আশপাশের যে বড় বড় দেওয়ালগুলো আছে, এই দেওয়ালগুলোর দিকে একটু লক্ষ্য করো। ধরো এটা একটা দেওয়াল আঁকলাম। এই দেওয়ালের দিকে লক্ষ্য করলে দেখবা এই দেওয়ালটা গঠিত হয় কি দিয়ে? অনেকগুলো ইট থাকে। আমি এখানে ইটগুলোকে আঁকবো।
অনেকগুলো ইট থাকে। তো এই দেওয়ালের এটা একটা ইট, এটা একটা ইট, এভাবে অনেকগুলো ইট। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এখানের একক কি বা কি দ্বারা এই দেওয়ালটা আমি তৈরি করছি, তোমরা আনসার দিবা হচ্ছে কি ইট। তবে তার পাশাপাশি ইটের পাশাপাশি সিমেন্ট দরকার পড়ছে, বাট আমরা ম্যাক্সিমাম জিনিসটা কি সেটা যদি আনসার দিই তাহলে সেটা হবে হচ্ছে আমাদের ইট। আমার সাউন্ড ক্লিয়ার আশা করি। ইটগুলোকে আমরা একক বলি। একইভাবে আমি যদি আমার দেহটাকে লক্ষ্য করি, আমার দেহটাও কীভাবে গঠিত, আমার দেহগুলো হচ্ছে অনেকগুলো। প্রথমত আসি, আমার দেহটা হচ্ছে অঙ্গ দ্বারা গঠিত, যেমন আমার হাত। আবার আমার হাতকে তুমি যখন জুম করে দেখবো তাহলে মনে হবে যেন এটা অনেকগুলো কোষ দ্বারা তৈরি হয়েছে। তাহলে এই জন্য বলছে হচ্ছে জীবকোষ হচ্ছে জীবদেহের একক। কিন্তু এই সংজ্ঞাটা তো সহজ সংজ্ঞা, বৈজ্ঞানিকভাবে তো কোনো না কোনো সংখ্যা অবশ্যই জীববিজ্ঞানীরা দিবে। তো এক এক সময় এক একটা বিজ্ঞানী আসছে, বাট আমরা মনে রাখবো আমাদের বইয়ে যে বিজ্ঞানীগুলোর কথা বলা হয়েছে এগুলো হচ্ছে লোই এবং সিকেবিচ। লোই এবং সিকেবিচ বলছে বৈষম্যবেদ্য পদ্মা। আচ্ছা, একক বলতে মূল বা ভিত্তি বুঝবো, হ্যাঁ একক বলতে মূল বা ভিত্তি বলা যাবে। মানে ইটে তুমি তুমি যদি চিন্তা করো বিল্ডিংয়ের ভিত্তি কিন্তু আবার ইট না, বিল্ডিংয়ের ভিত্তি হবে তোমার পিলারটা। না, মূল বা ভিত্তি বলা ঠিক হবে না, বলতে পারো হচ্ছে একটা জিনিস যে যা দ্বারা তৈরি, এখানে ম্যাক্সিমাম জিনিস যেটা দ্বারা তৈরি আর কি। যেমন আমার কোষে, আমার দেহ কি শুধু কোষই আছে না, কোষের পাশাপাশি আরও অনেক কিছু আছে। এখন আমরা বৈষম্যবেদ্য পদ্মা বলতে আসলে কাকে বুঝাবো? সিলেক্টিভ পারমিয়েবিলিটি। এই পড়াটা আসলে এখানে একদিনে এক ক্লাসে শেষ করা কখনো পসিবল না। আমি শুধু বলে রাখবো এখানে যে বৈষম্যবেদ্য পদ্মা বলতে কোষ ঝিল্লিকে বুঝাই। কোষ ঝিল্লিকে বুঝাই। যখন আমরা কোষ ঝিল্লির টপিকটা পড়বো তখন আমি তোমাকে বুঝাই দিব এটা কেন বৈষম্যবেদ্য পর্দা বলছে, কেন পর্দা বলছে। তাহলে আমরা এখানে বৈষম্যবেদ্য পর্দাটাকে কি করতে পারি, এটাকে হচ্ছে রিপ্লেস করতে পারি কি দ্বারা? আমরা রিপ্লেস করতে পারি কোষঝিল্লি দ্বারা। মানে আমাদের পড়ার সুবিধার্থে আপাতত এটাকে আমরা রিপ্লেস করলাম কিসের দ্বারা? কোষঝিল্লি দ্বারা। আমরা সবাই মোটামুটি কোষঝিল্লি চিনি, বাট আমি চেষ্টা করব কোষঝিল্লিকে আরও বেশি চিনানোর। তাহলে দুইজন বিজ্ঞানী, এদের বলা হয় হচ্ছে লোই এবং সিকেবিচ। লোই এবং সিকেবিচ 1969 সালে জীবযোগ এই সংজ্ঞাটা দিছে। আমরা সংজ্ঞাটা আগে লিখি। সেটা বলছে কি, লোই এবং সিকেবিচ 1969 সালে, দেখি তোমরা বলতে পারবা কি না যে 1969 সালে আরেকজন বিজ্ঞানী আরেকটা কাজ করছিল। সেটা ছিল হচ্ছে যখন আমরা জীবন পাঠ আলোচনা করছিলাম। হ্যাঁ, জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলবা তোমরা। আমরা 1969 জিনিসটা কিন্তু জীবন পাঠও আলোচনা করছিলাম। 1969 সালে কে, কোন বিজ্ঞানী কি কাজ করছিল একটু কমেন্টে জানাবা তোমরা। তো ওই 1969 সালে বৈষম্যবেদ্য পদ্মা বা কোষঝিল্লি দ্বারা আবৃত। আমরা জানি আমাদের কোষগুলো অবশ্যই প্রাণী কোষও কোষঝিল্লি থাকে, উদ্ভিদ কোষও কোষঝিল্লি থাকে। তো এই জন্য বলতে পারি কি আমাদের কোষগুলো কোষঝিল্লি দ্বারা আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক। ক্রিয়াকলাপ বলতে কি কাজের একক। আমার দেহে যত রকম কাজ হয় সবগুলো হয় কিসের মধ্যে? কোষের মধ্যে। এজন্য এটাকে বলা হয় জীবজ ক্রিয়াকলাপের একক। এখন তোমার মনে হচ্ছে ভাইয়া আমার তো পড়াটা কঠিন লাগছে। দেখো, তুমি যখন একটা রচনা লিখো তুমি সূচনা দিয়ে কিন্তু পুরো রচনা বুঝতে পারো না। রচনাটা যখন শেষ করো তারপর গিয়ে বুঝতে পারো হ্যাঁ রচনায় এরকম এরকম কথা লিখছে। ঠিক এই অংশটুকু হচ্ছে এই চ্যাপ্টারের একটু সূচনা। কারণ সূচনাতে যদি তুমি ভয় পেয়ে যাও তাহলে তো হবে না। সূচনাটা আমি জাস্ট পড়ার জন্য পড়াই দিচ্ছি। আমার মেন টপিক হচ্ছে ভিতরে এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝানো, ছবি সহ এগুলোকে বোঝানো। তাহলে আমরা কি এখানে জাস্ট এখান থেকে পড়ে রাখবো কি 1969 সালে একটা বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত ছিল এবং জীবজ ক্রিয়াকলাপের একক। এখন এই জায়গায় তোমাদের একটু বুঝিয়ে দিব, বাট এই চ্যাপ্টারটা তোমাদের নাই যে অন্য সজীব মাধ্যম। তোমাদের চ্যাপ্টার হচ্ছে জেনেটিক্স চ্যাপ্টারটা নাই, বা কি বলে জীব প্রযুক্তি চ্যাপ্টারটা নাই। এখানে কিছু চ্যাপ্টার ছিল, এখানে একটা পড়া আছে যে আমরা হচ্ছে এরকম টেস্ট টিউবের মধ্যে কিছু অ্যাগার মাধ্যম ইউজ করি, সজীব মাধ্যম।
এগার বলতে আসলে কাদের বোঝে? এগার বলতে শৈবালদের বোঝে, সামুদ্রিক শৈবালকে আমরা এগার বলি। তো এই এগারগুলো ইউজ করি, এখানে অনেকগুলো এগার নিলাম। এগার নেওয়ার পরে ধরো তুমি একটা উদ্ভিদের পাতা থেকে একটা কোষ সংগ্রহ করছো, এই কোষকে তুমি এখানে স্থাপন করছো, তাহলে এটার নাম হচ্ছে সজীব মাধ্যম। এটার নাম কি? সজীব মাধ্যম, মানে জীবিত মাধ্যম। এই সজীব মাধ্যম ইউজ করে একটা কোষ থেকে অনেকগুলো কোষ হয়ে যায়। তাহলে এখানে কিন্তু কোষটা সজীব মাধ্যম ইউজ করছে, বাট আমার বডিতে যখন আমি কোষগুলোকে রাখতেছি বা কোষগুলো বিভাজিত হচ্ছে, তখন কিন্তু কোনো এগার মাধ্যম, আমরা যখন মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া দেখি তখন দেখতে পাই ওখানে কোনো এগার মাধ্যম বা বাইরে থেকে কোনো কিছু তোমাকে দিতে হয় না, কোষগুলো নিজে নিজেই তাদের বংশ বৃদ্ধি করতে পারে, একটা থেকে দুইটা হইতে পারে। বাট এই চ্যাপ্টার আমরা যদি জৈব প্রযুক্তি চ্যাপ্টারটা পড়তাম তাহলে দেখতে পারতাম হচ্ছে একটা উদ্ভিদের যে কোনো একটা কোষ নিয়ে তুমি যদি এগার মাধ্যমে রাখো, তখন সে নিজ থেকে বিভাজিত হয়ে অনেকগুলো কোষে পরিণত হয়। তো আমাদের যেহেতু এই চ্যাপ্টারটা নাই, আমরা এই চ্যাপ্টারটা এখন পড়বো না। তোমরা যারা এসএসসি দেওয়ার পর আমাদের যে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলো নিয়ে পড়াশোনা করব, তখন এটা বুঝাই দিব। না হলে তোমরা এইচএসসিতে গিয়েও এগুলো আরও বিস্তারিত জানবা। তাহলে এখানে আমাদের পড়াটুকু কি? অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। প্রতিরূপ বলতে কি? নিজের মতো হুবহু একই রকম তৈরি হইতে পারে। আর সত্তা বলতে আসলে বোঝায় কি? সত্তা বলছে, বাংলা ভাষায় বলবো হচ্ছে জিনিস, বাংলা ভাষায় বলবো জিনিসকে বোঝাই হচ্ছে কোষ। তাহলে আমরা যদি বলি কোষ কাকে বলে, লিখবা লই এবং সিকেবিজ 1969 সালে বৈষম্যবেদ্য পদ্মা দ্বারা আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, এমন সত্তাকে জীবকোষ বলেছেন। এই সংজ্ঞাটা তোমরা পরীক্ষায় লেখার চেষ্টা করবা। আর জীবদেহের গঠন ও কাজের যে এককের সংজ্ঞাটা আছে এটাও লেখা যাবে, বাট জিনিসটা হচ্ছে কি, তুমি যদি ওই সংজ্ঞাটা লেখো তোমাকেও নাম্বার দিবে, যে এত বড় একটা সংজ্ঞা লিখবে তাকেও নাম্বার দিবে। বাট তোমাকে স্যারে মনে করবে অ্যাভারেজ স্টুডেন্ট, আর যে এই সংজ্ঞাটা দিবে তাকে স্যারে মনে করবে একটা ভালো স্টুডেন্ট, সে ভালো সংজ্ঞাটা শিখছে, ভালো সংজ্ঞাটা লিখছে। তুমি যদি ওই অ্যাভারেজ সংজ্ঞাটা দাও, স্যার তোমাকে ধরে নেবে তুমি একটা অ্যাভারেজ স্টুডেন্ট। তো পরবর্তীতে নাম্বারগুলোর দিকে স্যার ওইভাবে অ্যাভারেজ নাম্বার দেওয়ার চেষ্টা করবে। আর যদি শুরুতেই স্যারকে তুমি কি করতে পারো, বুঝাইতে পারো যে তুমি অ্যাভারেজ না, তুমি একটা ভালো স্টুডেন্ট, তুমি যদি সামনেই বুঝাই দিতে পারো, লিখার মাধ্যমে বুঝাই দিতে পারো, তাহলে স্যারে তোমাকে নাম্বার বেশি দিবে। এখন আমরা এত কোষ কোষ বলে আলোচনা করলাম, এই কোষটা আবিষ্কার করলো কে? প্রথম কে এই কোষগুলো আবিষ্কার করছে, বা কিভাবে এই কোষটা আসলে মানুষ জানতে পারছে? হ্যাঁ, কোনো কিছুতে পৃথিবীতে আবিষ্কার করা একটা জিনিস, সৃষ্টি করা একটা জিনিস। আবিষ্কার করা বলতে বোঝাই হচ্ছে যা পৃথিবীতে বিদ্যমান ছিল কিন্তু আগে মানুষ এটা নিয়ে ধারণা ছিল না। কোনো একজন মানুষ এসে তোমাকে ওই জিনিসটা দেখিয়ে দিছে, যে পথ দেখাইছে, বা এই জিনিসটা নতুন করে তোমাকে দেখাইছে। ঠিক তেমনি আবিষ্কার কে করছে কোষের? আমরা আবিষ্কার করার একটা গল্প আছে, সেটা হচ্ছে তোমার রবার্ট হুক নামক একজন বিজ্ঞানী ছিল। উনি রয়্যাল সোসাইটি অফ লন্ডন একটা হচ্ছে তোমার ধরে নাও ICZN, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, এরকম একটা সংস্থার মধ্যে কাজ করতো। তো উনি চেষ্টা করছিল, ওনার একটা অণুবীক্ষণ যন্ত্র তৈরি করছিলেন। উনি চাইছিলেন ওদের একটা সভা মানে মিটিংয়ের মধ্যে সবাইকে একটা উপহার দেওয়া বা গবেষণার ফলাফল প্রতিস্থাপন, গবেষণার ফলাফল হচ্ছে তাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করছিলেন। তো ওই উদ্দেশ্যে তিনি তার মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র নিয়েছিল। নেয়ার পর ওইটার নিচে হচ্ছে আমাদের যে কাঠ আছে, কাঠ রাখছিল, একটা কাঠ, মৃত কাঠ, আবার জীবিত গাছ না, একটা কাঠ। আমরা যে টেবিলে পড়তে বসছি, টেবিলটা যে কাঠ দ্বারা তৈরি, ওই কাঠটা রাখছিল। তো রাখার পর তিনি লক্ষ্য করলেন কাঠের নিচে জিনিসগুলো দেখতে এইরকম, একদম দেখো কীরকম, এই যে এরকম প্রকোষ্ঠ 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 প্রকোষ্ঠ। তো
তো এইখান থেকে তিনি তাদের নাম দিলেন হচ্ছে কি, তিনি তার নাম দিলেন, এগুলো দেখতে কিসের মতো, এগুলো দেখতে হচ্ছে প্রকোষ্ঠ। আর উনি জানতেন হচ্ছে এরকম প্রকোষ্ঠ থাকে হচ্ছে জেলখানায়। জেল মানে হচ্ছে জেলের যে প্রকোষ্ঠগুলো ছিল ওগুলোকে আমরা এখনও বলি যে জেলের মধ্যে যে প্রকোষ্ঠ বা রুমগুলো থাকে এগুলোকে বলা হয় সেল বলা হয়, অর্থাৎ কন্ডম সেল বলে, অর্থাৎ যাদের এখানে ফাঁসির আসামিদের রাখা হয় কন্ডেম সেল বলা হয় এটাকে। তারপর হচ্ছে তোমার অর্থাৎ জেলখানার মধ্যে যে রুমগুলোকে আসামিকে রাখা হয় ওদেরকে বলা হয় সেল। ঠিক একইভাবে তিনি ওইখান থেকে নামটা দিলেন হচ্ছে সেল। তাহলে সেল শব্দটা আসছে কোত্থেকে? সেল শব্দটা আসছে ল্যাটিন সেলুলা থেকে। তাহলে সেল শব্দ আবিষ্কার, সেল আসছে কোত্থেকে? কোষ বা সেল, এটা আসছে ল্যাটিন সেলুলা থেকে। তো কিন্তু উনি যে কোষটা দেখছিলেন, দেখো তোমার সামনে যে কাঠ আছে বা তুমি যে পড়তে বসছ ওই কাঠটা কি জীবিত নাকি মৃত? তুমি অবশ্যই আনসার দিবা যে ভাইয়া এটা তো মৃত কাঠ। তাহলে আমি যদি জিজ্ঞেস করি রবার্ট হুক কোন কোষ পর্যবেক্ষণ করছে, যেহেতু উনি মৃত কাঠ দিয়ে পর্যবেক্ষণ করছিল তাই উনি হচ্ছে মৃত কোষ আবিষ্কার করছিলেন। তাহলে প্রথম কোষ আবিষ্কার হচ্ছে রবার্ট হুক। বাট যদি জিজ্ঞেস করা প্রথম জীবিত কোষ আবিষ্কার করছিল কে, তখন আমরা দিব অ্যান্টনিও ভ্যান লিউয়েনহুক। তাহলে আমরা লিখি, হ্যাঁ ল্যাটিন ভাষা থেকে সেল আসছে, আমরা লিখি প্রথম কোষ, প্রথম কোষ, এই কোষটা ছিল হচ্ছে মৃত। প্রথম কোষ আবিষ্কার করলো হচ্ছে তোমার রবার্ট হুক। আর জীবিত কোষ আবিষ্কার, জীবিত কোষ আবিষ্কার করছে লিউয়েনহুক। অ্যান্টনিও ভ্যান লিউয়েনহুক। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং উনি তো আর তার যে গবেষণাগুলো ছিল এগুলো হচ্ছে তোমার মাইক্রোগ্রাফিয়া, এই যে মাইক্রোগ্রাফিয়া বই ছিল ওই মাইক্রোগ্রাফিয়া বইয়ে লিপিবদ্ধ করে রাখছিল যাতে পরবর্তীতে মানুষজন এগুলো সম্পর্কে আর একটু বিস্তারিত জানে। এখন এগুলো তোমাদের বইয়ে নাই, জানে রাখতে পারো যে প্রথম কোষ আবিষ্কার করছে রবার্ট হুক, আর প্রথম জীবিত একদম জীবিত কোষ পর্যবেক্ষণ করছিল হচ্ছে তোমার অ্যান্টনিও ভ্যান লিউয়েনহুক। আমরা শর্টকাটভাবে লিখলাম হচ্ছে লিউয়েনহুক। এখন আমরা মূলত পড়ব কোষের প্রকারভেদ। কোষকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি, আমরা এখানে ভাগ করব নিউক্লিয়াসের ভিত্তিতে এবং কাজের ভিত্তিতে। তো শুরুতে আমরা নিউক্লিয়াসের ভিত্তিতে কোষটাকে যদি ভাগ করি তাহলে দেখতে পাবো কোষ মূলত দুই প্রকার, একটা প্রোক্যারিওটিক এবং আরেকটা ইউক্যারিওটিক। একটা প্রোক্যারিওটিক, একটা ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক বলতে বলতে বুঝাই, আমরা প্রথম অধ্যায়েও এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম, এই অধ্যায়ে আমি জাস্ট বলে দিলাম যে প্রোক্যারিওটিক বলতে যাদের নিউক্লিয়াস সুগঠিত নাই, আর ইউক্যারিওটিক বলতে বোঝাই হচ্ছে যাদের নিউক্লিয়াস সুগঠিত। এখন আমরা সুগঠিত নিউক্লিয়াস আর সুগঠিত নয়ের মধ্যে পার্থক্য যদি দেখতে যাই, আমরা এই ছবিটা লক্ষ্য করি, এখানে দেখো এটা একটা কোষ, এক কোষই, এর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন বস্তু এরকম জালিকাকার হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর শুধু একটা রাইবোজোম আছে, আর একটা রাইবোজোম আছে, আর একটা ছোট ক্ষুদ্র ডিএনএ থাকে, এটাকে আমরা প্লাজমিড বলি। এটা সম্পর্কে আমি তোমাদের কনজুগেশন যখন আলোচনা করছিলাম তখন বলছিলাম যে তোমার ডিএনএ বা তোমার হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বৃত্তাকার ডিএনএ ব্যতীত আর একটা ছোট্ট ক্ষুদ্রাকার ডিএনএ থাকে, ওইটাকে আমরা বলি প্লাজমিড। কনজুগেশন পড়ানোর সময় কিন্তু বা কনজুগেশনে যে ছবিটা দেখিয়েছিলাম আমার নোটেও ওইটা লেখা আছে, তোমরা ওইটা দেখতে পারো। আর এদিকে দেখো আমাদের নিউক্লিয়াসটা, সেটার মধ্যে নিউক্লিয়ার ছিদ্র আছে, নিউক্লিওলাস আছে, নিউক্লিয়ার প্লাজম আছে, তারপর হচ্ছে বাইরের দিকে নিউক্লিয়ার এনভেলপ আছে, অর্থাৎ নিউক্লিয়াসের একটা আবরণ আছে। তো যাদের ক্ষেত্রে এই নিউক্লিয়ার পোর বা নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার এনভেলপ এগুলো নাই, তাদেরকে আমরা বলি প্রোক্যারিওটিক।
আর যাদের আছে তাদের আমরা বলি ইউক্যারিওটিক। তাহলে আমরা যদি একটু সুন্দর করে এই জিনিসটাকে আমরা লিখার চেষ্টা করি তাহলে তোমরাও লিখতে পারো। ধরো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার কোষ, যার নিউক্লিয়াসটা সুগঠিত নয়, যার কারণে তার শরীরের মধ্যে যে ডিএনএটা থাকবে এটা এরকম পেঁচানো 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 অবস্থায় থাকবে। এবং এদেরকে আমরা ডিএনএ বলতে কি বুঝি, ক্রোমাটিন বস্তুগুলো আসলে কিভাবে থাকে, ক্রোমাটিন বস্তুগুলো হচ্ছে সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবং তার পাশাপাশি কিছু কিছু কোষীয় অঙ্গাণু থাকে, সেগুলোর নাম আমরা বলি রাইবোজোম। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে রাইবোজোম। তাহলে এখানে শুধুমাত্র কি থাকে, এখানে শুধুমাত্র হচ্ছে বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম। এখন আমরা যদি এর শব্দগত বিশ্লেষণের দিকে যাই যে এটার নাম কেন প্রোক্যারিওটিক, তাহলে আমরা লিখি প্রোক্যারিওটিক। প্রো শব্দের অর্থ বলতে বোঝায় আদি। তারপর ক্যারিও শব্দটা আসছে ক্যারিয়ন থেকে। এই ক্যারিয়ন শব্দের অর্থ নিউক্লিয়াস। আর এই প্রোক্যারিওটিক বা ক্যারিয়নটা বোঝা যাদের নিউক্লিয়াসটা আদি, অর্থাৎ আদি বলতে প্রাচীনের মতো বুঝাইছে। তো প্রাচীন বলতে আসলে কি বুঝে, তাদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, তাদের বাইরে দিয়ে কোনো আবরণ নাই। এই যে সুন্দর করে বলে ফেলছে একজন, সুগঠিত হলে নিউক্লিয়াস, নিউক্লিয়ার পর্দা, ঝিল্লি এসব থাকবে, নিউক্লিওপ্লাজম এগুলো থাকবে, বাট প্রোক্যারিওটিকে এগুলো থাকে না। তা আমরা যদি একটা প্রকৃত কোষ আঁকি, এটা একটা প্রকৃত কোষ মনে করি, এর মধ্যে হচ্ছে তোমার আবার ভেতরে থাকবে হচ্ছে সুন্দর করে এটা একটা নিউক্লিয়ার মেমব্রেন, তারপর মধ্যে এখানে থাকবে হচ্ছে তরল পদার্থগুলো নিউক্লিওপ্লাজম, এর মধ্যে থাকবে নিউক্লিওলাস, তারপর থাকবে হচ্ছে নিউক্লিওলাসকে নীল লাল রং দিলাম, তারপর থাকবে বৃত্তাকার এই যে ক্রোমাটিন তন্তুগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তো এগুলো থাকবে একমাত্র কোথায়, এগুলো একমাত্র থাকবে হচ্ছে যেমন এটা হচ্ছে কি নিউক্লিয়ার এনভেলপ, তারপর হচ্ছে কি এগুলো হচ্ছে ডিএনএ, এটা হচ্ছে নিউক্লিওলাস। আমি একটু শর্টকাট করে রাখতেছি কারণ বেশি রাখতে গেলে সময় চলে যাবে। তার পাশাপাশি এখানে কি কি থাকে, এখানে তোমার রাইবোজোম থাকে, এটা রাইবোজোম আরো সুন্দর করে রাখি, এখানে রাইবোজোম থাকে। তার পাশাপাশি এখানে হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এইভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর থাকে হচ্ছে গোলগি বডি, তারপর থাকবে হচ্ছে লাইসোজোম, তারপর থাকবে হচ্ছে তোমার সেন্ট্রিওল, আরও অনেক, যেমন যদি উদ্ভিদ কোষ হলে তার মধ্যে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এগুলো থাকবে। তো আমরা যদি বলি আসলে সুগঠিত নিউক্লিয়াস হলে তখন বলা হয় ইউক্যারিওটিক। তাহলে আমরা যদি শব্দগত পার্থক্যর দিকে যাই তাহলে ইউ শব্দের অর্থ হচ্ছে কেরিও, ইউ শব্দের অর্থ হচ্ছে প্রকৃত, ইউ শব্দের অর্থ হচ্ছে কি প্রকৃত। ক্যারিওটিক হচ্ছে আসলে কি বোঝায়, নিউক্লিয়াস বোঝায় বা সুগঠিত নিউক্লিয়াস বোঝায়। তাহলে আমরা বইয়ে কি আলোচনা করছি তার দিকে একটু আলোকপাত করি। দেখা যাচ্ছে এখানে সকল জীবকোষ একরকম নয়, এদের মধ্যে গঠনগত পার্থক্য যেমন আছে, আকার আকৃতিও পার্থক্য আছে। তো নিউক্লিয়াসের গঠনের ভিত্তি করে কোষ কত প্রকার, 2 প্রকার। নিউক্লিয়াসের গঠনের ভিত্তি করে কোষ কয় প্রকার, 2 প্রকার। একটাকে আমরা বলি আদিকোষ বা প্রাককেন্দ্রিক বা প্রোক্যারিওটিক। যেহেতু 3টার নাম বলছে, আমাদের 3টার নাম সম্পর্কে জানা লাগবে। কি কি বলছে, আদিকোষী, প্রাককেন্দ্রিক বা প্রোক্যারিওটিক। তাহলে এদের সুগঠিত নিউক্লিয়াস নাই, ঠিক আছে আমি বুঝলাম সুগঠিত নিউক্লিয়াস নাই। সুগঠিত নিউক্লিয়াস নাই যার কারণে তাদের কোনো পর্দা থাকবে না, নিউক্লিয় বস্তুগুলো সাইটোপ্লাজমে ছড়ানো থাকবে। এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ, এখানে তোমরা লিখতে পারো, যেহেতু মনের রাজ্যের প্রশ্নটা পরীক্ষা আসছিল, এটা মনের রাজ্যের প্রশ্নে আসছিল যে মনের রাজ্যের নিউক্লিয়াস সুগঠিত নয়, এই কারণে স্যার প্রশ্নটা করছিল এভাবে, নিচের কোন জীবটির
ধরো নিচের কোন রাজ্যের জীবের নিউক্লিয় বস্তুগুলো সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। তো স্যার একটু ট্রিকি কোশ্চেন করতে চাইছিল, যেহেতু প্রথম অধ্যায়ে মনের রাজ্যে বলা আছে যে তারা প্রোক্যারিওটিক, এই জন্য স্যার এই প্রশ্নটা করছিল। নিউক্লিয় বস্তুগুলো সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, তো মনের রাজ্য তুমি এখান থেকে কিন্তু আনসারটা দিতে পারো। তার পাশাপাশি এখানে কি থাকবে না, প্লাস্টিড থাকবে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, এগুলো কখনো থাকবে না। শুধু কি থাকবে, শুধু থাকবে হচ্ছে তোমার রাইবোজোম, শুধু থাকবে তোমার রাইবোজোম। তাহলে ক্রোমোজোমে কেবল কি থাকবে, ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকবে, এখানে হিস্টোন প্রোটিন বলে কিছুই থাকবে না। বুঝা গেল? হিস্টোন প্রোটিন থাকলে তখন আমরা বলতে পারি যে হ্যাঁ ক্রোমোজোমে ডিএনএ আছে, আরএনএ আছে, হিস্টোন প্রোটিন আছে। ক্রোমোজোমে কেবল ডিএনএই থাকবে, আসলে ক্রোমোজোমে কেবল ডিএনএই থাকবে, ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকবে। এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউতে দিতে পারে যে প্রকৃত কোষই আদিকোষী, উদ্ভিদ কোষ ও প্রাণীকোষ না, না উদ্ভিদ কোষ প্রাণী কোষে তো কখনো হবে না। তোমার নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে কোথায়, ইউক্যারিওটিক সেল হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী কোষ, আর প্রোক্যারিওটিক সেল হচ্ছে কোনটা, সহজ ভাষায় আমি যদি তোমাকে বলি, তো এই জন্য বলছিলাম ওই 5 রাজ্য যারা ভালো করে বুঝছে তারা এই চ্যাপ্টারটা ভালো করে বুঝবে, আর যেই চ্যাপ্টার বুঝবে সে পুরা জীববিজ্ঞান বুঝবে। প্রাককেন্দ্রিক বা ইউক্যারিওটিক সেল আসলে কোথায় থাকে এটা তোমরা লিখে ফেলতে পারো বইয়ে, এটা হচ্ছে রাজ্য 1 বা মনেরা। আর প্রকৃত কোষ হচ্ছে বাকি 4 রাজ্য, বাকি যে 4 রাজ্যগুলো আছে ওই রাজ্যগুলোতে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষগুলো থাকে। তাহলে এইটার দিকে তুমি দেখো, প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক কোষ, এটার দিকে যদি তুমি দেখো, দেখতে পাবা হচ্ছে এখানে কি বিদ্যমান, এখানে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকার কারণে তাদের নিউক্লিয়াস ঝিল্লি, নিউক্লিয় বস্তু এগুলো সুন্দরভাবে আবরণ দিয়ে সজ্জিত থাকে। এইসব কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে। ক্রোমোজোমে কী কী থাকে, এই জন্য এই লাইনটা আমি বলছিলাম একটু গুরুত্বপূর্ণ। ক্রোমোজোমের ডিএনএ, প্রোটিন, হিস্টোন, অন্যান্য উপাদান থাকে। হিস্টোন প্রোটিনের আমি কাজ বলছিলাম অনেক আগে, হিস্টোন প্রোটিন নিয়ে আলোচনা করছিলাম জীবের বংশবৃদ্ধিতে, তারপর প্রথম চ্যাপ্টারে অনেক আলোচনা করছিলাম। যারা ওই ক্লাসগুলো করে নেই তারা চেষ্টা করবে একদম শুরু থেকে শুরু করার। এখন কাজের ভিত্তিতে আবার আমাদের দেহের কোষগুলোকে 2 ভাগে ভাগ করে। তা আমরা তো তোমার ছবিগুলো দেখলাম, ছবিগুলো দেখার পর আমাদের বইয়ের লাইনগুলোও পড়লাম, আমি দাগাইও দিলাম। আর এর চেয়ে ভালোভাবে পড়াশোনা আমার মনে হয় না পসিবল। মানে তোমাকে ছবি দেখাইলাম, এঁকে দিলাম, নিজে লিখে দিলাম, এর পাশাপাশি তোমাকে আবার দাগিয়েও দিলাম, আর কিভাবে পড়ানো যায় আসলে আমার দ্বারা সম্ভব না। কাজের ভিত্তিতে আমরা কোষকে 2 ভাগে করতে পারি, সেটা হচ্ছে একটা দেহ গঠন করবে আর একটা হচ্ছে জনন কাজে অংশগ্রহণ করবে। তো যারা দেহ গঠন করবে তাদের আমরা বলবো দেহকোষ, এবং যারা জনন কাজে অংশগ্রহণ করবে তাদের আমরা বলবো জনন কোষ। তো দেহকোষকে আমরা ইংরেজিতে বলি সোমাটিক সেল। আমি আগেই বলছিলাম সোম শব্দের অর্থ বস্তু, দেহ, বডি। এই সোম শব্দের অর্থ বস্তু, দেহ, বডি। তাহলে সোমাটিক সেল, এটাকে আমরা কি বলি, সোমাটিক সেল। দেহকোষকে আমরা কি বলি, সোমাটিক সেল বা দেহ কোষ। আর জনন কোষকে আমি বারবার বলতে বলতে আসলে আজ পর্যন্ত হয়রান হয়ে গেছি, সেটা হচ্ছে গ্যামেট বা জনন কোষ। তাহলে আমরা যদি দেহকোষের দিকে দেখি তাহলে অবশ্যই দেখতে পাই যে দেহকোষ বলে আমাদের দেহটা গঠন করছে। এই যে দেখো একটা ছোটো বাচ্চা, তার চুলের মধ্যে আছে কোষ, ব্রেনের মধ্যে আছে কোষ, ব্লাড ভেসেল আছে, লিভার সেল আছে, তারপর হচ্ছে পাকস্থলী আছে। মানে আমাদের দেহটা যে জিনিসগুলো দ্বারা তৈরি তাদের আমরা বলবো দেহকোষ। আর জনন কাজে যে কোষগুলো আমরা ইউজ করি তাদেরকে আমরা বলবো জনন কোষ। জনন কোষ আছে শুধুমাত্র কয়টা, আমাদের যদি আমরা চিন্তা করি আমাদের দিক থেকে, সেটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু, শুক্রাণু এবং ডিম্বাণু। এদেরকে আমরা কাজের ভিত্তিতে দেহকোষকে 2 ভাগে বসছি। এখন আমরা যদি বইয়ের দিকে দেখি, দেহকোষকে আমরা কি বলছি, দেহকোষকে আমরা সোমাটিক সেল বলছি। এরা বহুকোষী জীবের দেহ গঠন করে, এটা তো আমরা জানি। মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয় এবং এভাবে দেহের বৃদ্ধি করে। আমরা জানি আমাদের দেহটা যদি বৃদ্ধি পায় তাহলে মাইটোসিস বিভাজনের কারণে বৃদ্ধি পায়। এরা পাশাপাশি বিভিন্ন অঙ্গ, তন্ত্র এগুলো গঠন করে। কিন্তু তোমার যেখানে হচ্ছে জনন কোষ আছে, গ্যামেটিক সেল আছে, এরা জনন কাজে ব্যবহৃত হয়।
এখন প্রশ্ন হলো যৌনুক্রম বলতে কি জিনিস। যৌনুক্রম বলতে আসলে বোঝায়, ধরো একটা জীব, এটা একটা জীব মনে করো, এটা একটা গাছ, এর মধ্যে গাছ বলা যাবে, আচ্ছা গাছ বললাম, এর মধ্যে তুমি একটা ফল পাইলা, এই ফলের মধ্যে একটা বীজ আছে, এই বীজটা মাটিতে রোপণ করলা, আবার ফিরে ঘুরে ফিরে আবার গাছে পরিণত হলো। তো এটাকে আসলে যৌনক্রম বলে। এটা আরও বিস্তারিত জিনিস, বাট যৌনক্রম বলে তোমরা এতটুকু মনে রাখবা যে জনন চক্রটা চলতে থাকে, এদেরকে আমরা যৌনক্রম বলি, যৌনক্রম বলতে থাকি। তো যাদের যৌন জনন ঘটে, যৌনক্রম বিদ্যমান, তাদের ক্ষেত্রে হচ্ছে তুমি কি বলতে পারো, এদের ক্ষেত্রে জননকোষ উৎপন্ন হয়। মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে, জননকোষ উৎপন্ন হয়। অপত্য জননকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃ জননকোষের অর্ধেক থাকে, পুং ও স্ত্রী জননকোষ মিলে নতুন জীবের গঠন করে। এই সব কিছু আমি চেষ্টা করব একটা বাক্সে নিয়ে আসার। একটা বাক্সে নিয়ে আসলে তোমাদের পড়তে সুবিধা হবে। আমি একটা বাক্স এঁকে দিচ্ছি এখানে, বাক্সের মধ্যে তোমরা লিখে ফেলো। সেটা হচ্ছে প্রথমে লিখবো হচ্ছে পার্থক্য, কী কী বিষয় নিয়ে আমরা পার্থক্য করব। পার্থক্যের বিষয় একটা হচ্ছে দেহকোষ, একটা জনন কোষ। তারপর কি কি নিয়ে পার্থক্য করব, প্রথমত আমরা উপস্থিতি, অর্থাৎ এদের কোথায় কোথায় পাওয়া যায়, উপস্থিতি কোথায় পাওয়া যায়, এটা আমাদের সারা দেহেই থাকবে, এরা আমাদের সারা দেহ জুড়েই থাকবে, সারা দেহ। আর জননকোষ পাবো কোথায়, আমরা পাবো হচ্ছে আমাদের জননাঙ্গ। তো আমাদের জননাঙ্গ বলতে আসলে কি বোঝাই, জননাঙ্গ বলতে পুরুষের ক্ষেত্রে বলা হয় শুক্রাশয় এবং স্ত্রীদের ক্ষেত্রে বলা হয় ডিম্বাশয়। তাহলে শুক্রাশয় এবং ডিম্বাশয়। নেক্সট আমরা আলোচনা করব, স্টুডেন্ট তো আর দেখবে না, তুই হয়তো গুরুত্ব বুঝছস তাই তুই আসস, সমস্যা নাই। ক্রোমোজোম সংখ্যা, এই ক্রোমোজোম সংখ্যা হচ্ছে তোমার দেহকোষের হবে 2n, আর জননকোষের হবে শুধু n। বিভাজন পদ্ধতি, আমরা পড়ছি দেহকোষ বিভাজিত হয় মাইটোসিস পদ্ধতিতে, আর জননকোষের ক্ষেত্রে মিওসিসে। এর পাশাপাশি আমরা পড়বো কাজ। কাজ কি করে, কাজ আর কি, এরা আমার দেহকোষ, তাহলে অঙ্গ তন্ত্র এগুলো গঠন করে, তাহলে এটা হচ্ছে কি অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যঙ্গ গঠন করে। প্রত্যঙ্গ লিখছে আমাদের বইয়ে, হ্যাঁ প্রত্যঙ্গ লিখছে। আর এরা কি করে, এরা হচ্ছে তোমার জনন কোষে জনন কাজে অংশগ্রহণ করে, জনন কাজে অংশ গ্রহণ। তা আমরা যদি উদাহরণ দিয়ে বলি, উদাহরণ হচ্ছে আমাদের ত্বকের কোষ, আমাদের যে চামড়া আলো চামড়া রয়েছে, এই চামড়ার কোষগুলো। আর এখানে হচ্ছে শুক্রাণু প্লাস ডিম্বাণু। তো এতটুকুই হচ্ছে আজকে আমাদের আলোচনা, পরের ক্লাসে আমরা শুরু করব। তোমাদের বাড়ির কাছে থাকবে হচ্ছে একটা উদ্ভিদ কোষ এবং একটা প্রাণী কোষের ছবি এঁকে সুন্দর করে গ্রুপে পোস্ট করা। একটা উদ্ভিদ কোষের ছবি, একটা প্রাণী কোষের ছবি তোমাদের বইয়ে আছে, ওই অংশটুকু তোমরা সুন্দর করে ছবি এঁকে গ্রুপে পোস্ট করবা। আজকে এতটুকুই থাকুক, কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে রাত 10টায়। কালকে চেষ্টা করবা আরেকটু পড়িয়ে দিতে, এতটুকুই। যদি তোমরা পারো তোমাদের বন্ধুদের মেনশন করবা, বলবা যেন ক্লাসগুলো করে। ইনশাল্লাহ একদিন না একদিন দেখবা সবাই ক্লাস করতে আসবে, হয়তো আজকে আসতেছে না, একদিন না একদিন স্টুডেন্ট হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।